সব দিক থেকেই বাংলাদেশকে ধ্বংসের অন্যতম কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে নিয়ে এখন আলোচনা থামছে না, এখন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। অনেক ক্ষেত্রে সমালোচনা তার বিষয়ে বেশি হচ্ছে। কারণ কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে কোটা সংস্কার নিয়ে কয়েকটা কথা বলে তারপর আমি মূল আলোচনায় চলে আসবো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয় তাতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, পঙ্গু হয়েছেন শত শত মানুষ, দৃষ্টি হারিয়েছেন অসংখ্য মানুষ। আন্দোলনের সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করে জাতিসংঘ। জাতিসংঘের প্রাথমিক তদন্ত কমিটি বাংলাদেশে কাজ শুরু করেছেন। 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের 10 পাতার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সম্প্রতি ছাত্রদের আন্দোলনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে বা কোটা সংস্কারকে কেন্দ্র করে গোটা জুলাই মাস উত্তপ্ত পরিস্থিতি পার করেছে বাংলাদেশ। এবার যে রক্তকয়ী অভ্যুত্থানের মাধ্যমে প্রায় 16 বছর ধরে জাতির গাড়ি চেপে বসা স্বৈরাচারকে পতিত করা হলো, এই হাসিনাকে স্বৈরাচার এবং ফেসিবাদী হয়ে উঠতে পুরো সাহায্য করেছিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি বর্তমানে সাবেক। অবসরে যাওয়ার 16 মাস পর সকল বিচারপতি এবং আইনজীবীদের মতামতকে উপেক্ষা করে বাসায় বসে বসে এই খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। তার এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে যেমন কবর দেওয়া হয়েছে, তেমনি স্বৈরাচার হাসিনাকে ফেসিবাদী হয়ে উঠার পথ তৈরি করে দেন এবং তিনি নিজের জন্য আইন কমিশনের পদটি বা আইন কমিশনের চেয়ারম্যানের পদটি তিনি বাগিয়ে নেন। এই গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে বিগত সময়ে অর্থাৎ গত 10 বছর যদি আমরা দেখি, 10 বছর তারও অধিক সময়ে কথা বলা যাবে, যদি আমরা দেখি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যখন বাতিল করা হলো তারপর থেকেই দেখলাম হাজার হাজার মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন এবং লাখ লাখ মানুষ নেতাকর্মীরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা মামলার শিকার হয়ে জেল কেটেছেন এবং আদালতের বারান্দা ঘুরতে ঘুরতে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ, যার সঠিক পরিসংখ্যান আমার এই মুহূর্তে জানা নেই কতজন নিঃস্ব হয়েছেন বা পথে বসেছেন কিংবা এখন বর্তমানে রিক্সা চালাচ্ছেন কিংবা ভ্যানগাড়ি চালাচ্ছেন অথবা পাঠাও কিংবা উবার চালাচ্ছেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী কে ব্যক্তিটি, সেটি হলেন খায়রুল হক। এই খায়রুল হকের রায়ের মাধ্যমে পতিত হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান সহ শ্রেণী পেশা ধ্বংস করে দিয়েছেন। সকল স্থানে নিজের লোক বসে পুরো দেশটাকে জাহান্নামে পরিণত করেছিলেন। এর দায় কি খায়রুল হককে নিতে হবে না, নাকি তিনি দায়ী মুক্তি পাবেন তা আমাদের জানা দরকার এবং আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জাতিকে দ্রুত পরিষ্কার করা উচিত। সংকটের এই অন্যতম কারিগর তিনি এবং তাকে নিয়ে সব জায়গায় এখন বর্তমানে সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তিনি যে 16 মাস পর যে রায়টি প্রকাশ করলেন তা ফৌজদারি আইনে শাস্তিযোগ্য একটি অপরাধ। ত্রয়োদশ সংশোধনী মামলা শুনানি যখন চলছিল, বিভক্ত বাংলাদেশের সমাজের শীর্ষ সব আইনজীবী প্রশ্নে একমত পোষণ করলেন। এমনকি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও তখন এই বিষয়ে একমত পোষণ করেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ ব্যবস্থা বহাল রাখার পরামর্শ দিলেন তারা। এমনকি শুনানির সময় প্রয়াত সিনিয়র আইনজীবী টি.এস. খান চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে দেশে বিপর্যয় তৈরি হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাতে কোন রকম কর্ণপাত করলেন না। বিভক্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল, কারো কথাই খায়রুল হক কর্ণপাত করলেন না। এখন তো এখানে বলা উচিত, যেহেতু তিনি কর্ণপাত করলেন না, তাহলে তার কান দুটো কেটে দেওয়া উচিত অথবা তার কান দিয়ে রড ঢুকিয়ে তাকে বধির করে দেওয়া উচিত। কারণ এই ভদ্রলোক, তাকে আমি ভদ্রলোক বলবো না, ওকে প্রচন্ড আমি বাজে লোক বলবো, খুবই বেশি। যদি আমি বাংলাদেশে এখন শেখ হাসিনার পরে কাউকে ঘৃণা করতে ইচ্ছে হয় তাহলে আমি তাকে ঘৃণা করি এবং চরমভাবে ঘৃণা করি। এই জঘন্য এই লোকটা এই দেশকে একেবারে ধ্বংসের দিকে তিনি ঠেলে দেওয়ার যে পথটা ছিল সেই পথটাই তিনি তৈরি করে দিয়েছিলেন। এই জঘন্য লোককে আমি জঘন্যর বেশি বা তার চেয়ে একটু কম আমি বলতে পারছি না, একটা জঘন্য লোক। এই জঘন্য লোক ত্রয়োদশ সংশোধনী মামলা প্রকাশ্যে আদালতে ঘোষিত রায় সুপ্রিম কোর্ট 2 মেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পথ খোলা রেখেছিল। কিন্তু প্রধান বিচারপতি এই খায়রুল হক 16 মাস পর যে রায় প্রকাশ করলেন সেখানে তিনি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি তিনি বাতিল করে দিলেন, তিনি রাখলেন না। আপিল বিভাগের 2 জন বিচারপতি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দৃশ্যত আওয়ামী লীগের সিদ্ধান্তই তিনি অনুসরণ করেছিলেন, অর্থাৎ তার যে আম্মাজান, দুঃখিত আমাকে ক্ষমা করবেন আপনারা যারা আমার এই বকা শুনছেন, আমি বকা দিচ্ছি, তার যে আম্মাজান যার 5 সালাম করতো, এই যে আরেকজন আছে না পাঁচটা বা 5 সালাম করতো, যিনি বলছিলেন, যিনি এখন সর্বোচ্চ চেয়ারে বসে আছেন, তার আম্মাজানের কথা এই রায়গুলা দিয়েছেন। আমি একটু রাগান্বিত হয়ে যাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও আমি নিজেকে আবার নিয়ন্ত্রণ আনার চেষ্টাও করছি। এই বিচারপতি খায়রুল হকের এই রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। 2016 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের এক আলোচনা সভায় এ নিয়ে তিনি কথা বলেন। যদিও বিচারপতি খায়রুল হকের নাম তিনি তখন মুখে নেননি, তবে তিনি ইশারা ইঙ্গিতে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছিলেন, আমি মনে করি না যে অবসরের পর রায় লেখা বেআইনি। পদ্ধতিগত কারণে আপিল বিভাগের রায়ে দেরি হতে পারে উল্লেখ করে তিনি তখন বলেন, সেটা যৌক্তিক সময়, যেমন 1 থেকে 1.5 মাস হতে পারে, কিছুতেই 1-1.5 মাসের বেশি হতে পারে না। আর সেখানে 1 থেকে 1.5 বছর তো হতেই পারে না। আর অবশ্যই পূর্ণাঙ্গ রায়ে আদেশের অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। সেটা করতে গেলে পূর্ণ বিবেচনা বা রিভিউ আবেদন ও শুনানি হতে হবে। কিন্তু তা না করে যদি রাতের অন্ধকারে 1 থেকে 1.5 বছর পর পরিবর্তন করে ফেলেন, তাহলে সেটা ফৌজদারি অপরাধ। এখন এই যে ফৌজদারি অপরাধটা তিনি করলেন, এখন এই ফৌজদারি অপরাধের কারণে কি তাকে আইনের আওতা আনা হবে? আমি আবারও এখানে প্রশ্ন রাখতে চাই, তাকে কি আইনের আওতা আনা হবে? তাকে কি বিচারের মুখোমুখি করা হবে? এই সরকার এটা অবশ্যই পরিষ্কার করা উচিত। এই খায়রুল হকের কারণে আমরা যদি দেখি, এই রায়ের পরিবর্তন পর বা এই রায়টাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে বাতিলের পর এই গণতন্ত্রের জন্য এই বাংলাদেশে অনেক অনেক মানুষ মারা গেছেন, অনেক অনেক মানুষ খুন হয়েছেন, অনেক অনেক মানুষ শহীদ হয়েছেন, অনেক অনেক মানুষ বাংলাদেশে পঙ্গু হয়েছেন, অনেক মানুষ নিঃস্ব হয়েছেন, অনেক মানুষ জেল কেটেছেন, অনেক মানুষের কারো কারো ফাঁসি হয়েছে, কারো কারো সাজা হয়েছে। এই এবিএম খায়রুল হককে কি বিচারের আওতায় তাকে কি আনা যাবে, আনা হবে নাকি আনা হবে না, নাকি তিনি বিচারের ঊর্ধ্বে? যদি এবিএম খায়রুল হকের প্রতি কোন রকম মানবিক আচরণ করা হয়, তাহলে আমি মনে করি তাহলে মজলুমের প্রতি জুলুম করা হবে। সুতরাং এই জুলুমবাজকে আগে ধরে আনা উচিত। শেখ হাসিনাকে যতগুলো অপকর্ম করার, ফেসিবাদী করে তোলার এবং স্বৈরাচার হয়ে ওঠার যে সুযোগগুলো দেওয়ার দরকার ছিল, সেটা এবিএম খায়রুল হক করে দিয়েছেন। এই এবিএম খায়রুল হক কোথায় এখন? আমরা তাকে কি খুঁজে পাবো না, নাকি রাষ্ট্র তাকে খুঁজে পাবে না? যদি তাকে খুঁজে পাওয়া যায়, তাহলে অতি সত্ত্বর তাকে আইনের আওতায় আনা হোক এবং আইনের আওতায় এনে তাকে ফৌজদারি আইনে তার বিচার করা হোক। এবং আমি মনে করি তার এই রায়ের কারণে বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যারা অর্থাৎ একটি অপরাধের কারণে হাজারো অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটি অপরাধে এই এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত, এই বদমাইশের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত।